গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনই হঠাৎ করে অঙ্কিতার ফোন বেজে ওঠে। অঙ্কিতার পাশে তার স্বামী অজয় ঘুমিয়ে থাকে, তাই অঙ্কিতা তাড়াতাড়ি করে ফোনটা সাইলেন্ট করে দেয় যাতে তার স্বামীর ঘুম ভেঙে না যায়। সে আস্তে আস্তে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় আর ফোন রিসিভ করে ধীরে ধীরে কথা বলে। হ্যাঁ, এই তো আসছি আসছি। আর এই গরমকালে আমার শ্বশুরবাড়ির লোকেরা ঘুমাতে অনেক লেট করছে, সেই জন্য তো এখনো বাড়ি থেকে বেরোতে পারলাম না। অজয়ও একটু আগেই ঘুমালো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বলে অঙ্কিতা ফোন রেখে চুপি চুপি বেডরুম থেকে বেরিয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকে। রাত 1টা বেজে গেছে, এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে, সবার ঘরের দরজা তো বন্ধই আছে, এই সুযোগে আমি বেরিয়ে যাই। এই বলে অঙ্কিতা গভীর রাতেই শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাতে একটা ব্যাগও থাকে, কিন্তু ঠিক এমন সময় অঙ্কিতার ননদ রুমির প্রচন্ড পরিমাণে গরম লাগায় আর সে ব্যালকনিতে হাওয়া খেতে চলে যায়। তখনই সে তার নতুন বৌদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে, যা দেখে অঙ্কিতা ভীষণই আশ্চর্য হয়। সর্বনাশ, এত রাতে বৌদি কোথায় যাচ্ছে? বৌদির হাতে একটা ব্যাগ মতো কি যেন দেখতে পাচ্ছি। বৌদির কি তাহলে কারোর সাথে অ্যাফেয়ার চলছে? এত রাতে দাদা ঘুমিয়ে পড়েছে আর বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আমাকে কিন্তু সবাইকে ব্যাপারটা বলতে হবে। এখন মাঝরাতে বেকার চেঁচেমেচি করে লাভ নেই, তা না হলে পাড়া প্রতিবেশীর সামনে আমাদের মান সম্মান থাকবে না। অন্যদিকে অঙ্কিতা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে 5 মিনিট হাঁটার পরেই তার মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। অঙ্কিতা ছোট বোন মধুমিতা আগে থেকেই দরজা খুলে দাঁড়িয়ে থাকে। এসে গেছিস দিদি? আয় আয়, তাড়াতাড়ি আয়, আমি আজকে ম্যাগি বানিয়ে রেখেছি। চল, আজকে আমরা 2 বোন মিলে ম্যাগি পার্টি করব। তুই আগে এসিটা অন কর, এমনিতেই ভীষণ গরম, তার উপর টেনশনে ভয়ে আমার আরো বেশি গরম লাগছে। তোকে বলেছি না তুই বারবার ফোন করবি না, তুই আজকে এতবার ফোন করছিলি কেন? আরে বাবা, তুই এত ভয় পাস কেন বলতো? ভয় পেলে চলবে? এত রাতে সবাই ঘুমিয়ে থাকে, কেউ তোকে দেখতে পাবে না। আর একটু রিস্ক নিয়ে তুই যদি মায়ের বাড়িতে এসে শান্তি করে এসিতে ঘুমাতে পারিস, এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? তুই তো গরমে কিছুতেই ঘুমাতে পারিস না, সেই জন্যই তো তোকে লুকিয়ে লুকিয়ে প্রত্যেকদিন রাত্রিবেলা মায়ের বাড়িতে আসতে হয়। হ্যাঁ রে, আমার শ্বশুরবাড়ির লোকের জ্বালাই আমি তো একটা এসিও কিনতে পারছি না। যদি আমার শ্বশুরবাড়িতে এসি থাকতো তাহলে প্রত্যেকদিন আমাকে এতটা রিস্ক নিতে হতো না। এই বলে 2 বোন এসি ঘরে বসে ম্যাগি খেতে খেতে গল্প করে। খাওয়ার পর তারা 2 বোন একসাথে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। ভোর হতে না হতেই অঙ্কিতার ফোনে আবার অ্যালার্ম বেজে ওঠে আর অঙ্কিতা তাড়াতাড়ি করে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, তাড়াতাড়ি গিয়ে আমি অজয়ের পাশে আবার শুয়ে পড়ি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। এই বলে অঙ্কিতা আবার নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। আসলে অঙ্কিতা বাধ্য হয়েই প্রত্যেকদিন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তার মায়ের বাড়িতে ঘুমাতে যায়, কারণ অঙ্কিতার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মায়ের বাড়ির কোনো রকম সম্পর্ক থাকে না, কারণ অঙ্কিতা এবং অজয় দুজনে লাভ ম্যারেজ করে। অঙ্কিতাকে তার শ্বশুরবাড়ির লোকেরা মায়ের বাড়িতে যেতে দেয় না, তার উপর অঙ্কিতার শ্বশুরবাড়িতে কোনো এসিও থাকে না। আর বিয়ের আগে অঙ্কিতা সবসময় এসি ঘরেই থেকে আসে, তাই এসি ছাড়া সে এখন রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে পারে না। আচ্ছা অজয়, একটা এসি কিনলে কেমন হয়? যা গরম পড়েছে, এই গরমে রাত্রিবেলা আমার কিছুতেই ঘুম হচ্ছে না। তুমি তো জানো আমার এসিতে ঘুমানো অভ্যাস, মায়ের বাড়িতে আমি 1 সেকেন্ডও এসি ছাড়া থাকতাম না। তুমি প্লিজ আমাদের রুমের জন্য একটা এসি কেনো, না হলে এই গরমের মধ্যে আমার শরীর খারাপ করবে। এমন সময় অঙ্কিতার শাশুড়ি মা দীপান্বিতা দেবী কান পেতে বৌমার কথা শুনতে পায়। এই যে আমার ছেলের কানে কি গুরুমন্ত্র দেওয়া হচ্ছে? তোমার মায়ের বাড়িতে এসি আছে, আমার বাড়িতে এসি নেই। বিয়ের আগে তুমি জানতে না তোমার শ্বশুর বাড়িতে এসি নেই? তাহলে আমার ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করলে কেন শুধু শুধু? আমাদের পরিবারকে অপমান করতে তোমার লজ্জা করে না? যাও না, এতই যখন এসিতে থাকার ইচ্ছা হয়েছে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে নিজের মায়ের বাড়িতে ফিরে যাও। আরে আপনি এভাবে বলছেন কেন? এখানে আপনাদের অপমান হওয়ার মতো আমি তো কিছুই বললাম না। আমি বললাম গরমে আমার কষ্ট হয়, তাই একটা এসি কিনতে হবে। শুধু নিজের কথা চিন্তা করলে তো চলবে না, তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েই তো এখানে পাঠিয়েছে। এই বাড়িতে এসি কিনতে হলে একসাথে 4টে এসি কিনতে হবে। আমার মেয়ের ঘরের জন্য আলাদা এসি, আমার ছোট ছেলের ঘরের জন্য আলাদা এসি, আমার ঘরের জন্য একটা আলাদা এসি,
আর তোমাদের জন্য একটা আলাদা। তোমরা নিজেরা এসি কিনে নেবে আর আরাম করে ঘুমাবে, আর অন্যদিকে আমরা গরমে কষ্ট পেয়ে মরবো। একসাথে এতগুলো এসি কেনা কি সম্ভব নাকি? আর ইএমআই তে এসি কেনা সম্ভব হলেও প্রত্যেক মাসে কিন্তু অনেক বেশি ইলেকট্রিক বিল আসবে। এত কিছু আপনার ছেলে ম্যানেজ করতে পারবে না। আপনারা তো এতদিন এসি ছাড়া থেকে এসেছেন, তাই আপনাদের হয়তো খুব একটা কষ্ট হয় না, কিন্তু আমি যেহেতু আগে এসিতেই থাকতাম, তাই আমার কিন্তু অনেক অসুবিধা হয়। আমি যা বলার বলে দিয়েছি, আর আমি খুব ভালো করেই জানি আমার ছেলে তোমার মতো স্বার্থপর নয়। ও যদি এসি কেনে তাহলে আমাদের পরিবারের সবার জন্যই কিনবে। আর আমার কথা যদি আমার ছেলে না শোনে তাহলে ও খুব ভালো করেই জানে কি হবে। দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব, তারপর মায়ের বাড়িতে গিয়ে এসি ঘরে থাকবে, কেমন? এমন কথা শুনে অঙ্কিতা এবং অজয়ের আর কিছু বলার থাকে না। আর অজয় যেহেতু মায়ের বাধ্য ছেলে হওয়ায় সে মায়ের মুখের উপর কিছু বলতেও পারে না, তাই সে বাড়িতে কোনো এসিও কেনে না, যার ফলে অঙ্কিতা খুবই বিপদে পড়ে। গরমের মধ্যে তার খুবই কষ্ট হয়। তাই একদিন অঙ্কিতা ঠিক করে সে প্রত্যেক দিন রাত্রিবেলা মায়ের বাড়িতে গিয়ে এসিতে ঘুমাবে। অঙ্কিতার মায়ের বাড়ি তার শ্বশুর বাড়ির একদমই পাশের পাড়াতেই ছিল। পায়ে হেঁটে মায়ের বাড়িতে যেতে 5 মিনিটের বেশি সময় লাগে না। মা, বলছিলাম যে যেই থেকে আমি বিয়ে করে এখানে এসেছি, রাত্রিবেলা কিন্তু আমি একদমই ঘুমাতে পারছি না। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি আর আপনার ছেলে আমার মায়ের বাড়িতে গিয়ে ঘুমাবো। প্রত্যেকদিন রাত্রিবেলা যাব আর সকালে চলে আসব। এমন কথা শুনে অঙ্কিতার শাশুড়ি মা আবার খুব রেগে যায়। তুমি কি আমার ছেলের মাথাটা খাবে? বিয়ের পর তোমাকে আগেই বলে দিয়েছিলাম তোমার বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যেন না থাকে, কিন্তু তুমি যে ভেতরে ভেতরে ওদের সঙ্গে সম্পর্ক রেখেছো এটা তো আমি খুব ভালো মতোই জানি। তবুও আমি কিছু বলি না, কিন্তু এখন আবার মান সম্মানের মাথা খেয়ে বলছো আমার ছেলেকে নিয়ে রাত্রিবেলা করে মায়ের বাড়িতে ঘুমাতে যাবে? কেন? লাভ ম্যারেজ করেছি বলে আমি আমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখবো না কেন? আর আমাদের বাড়ির সবাই কিন্তু অজয়কে বাড়ির জামাই হিসেবে মেনেই নিয়েছে। তাই আমি যদি বলি অজয় নিশ্চয়ই আমার কথা শুনবে। আমার মায়ের বাড়িতে সবকটা রুমেই এসি আছে। আমি আর অজয় ওখানে গেলে গরমের মধ্যে একটু আরাম করে ঘুমাতে পারবো। তোমার কত ক্ষমতা দেখি, তুমি আমার ছেলেকে তোমার মায়ের বাড়িতে নিয়ে যাও। আমার ছেলে কিছুতেই লজ্জার মাথা খেয়ে তোমার মায়ের বাড়িতে ঘুমাতে যাবে না। তোমার মায়ের বাড়ির লোকেরা কি ভাববে আমার ছেলের এসি কেনার ক্ষমতা নেই, সেই জন্য তোমাদের বাড়িতে ঘুমাতে যাচ্ছে? কিরে অজয়, তুই কি তোর শ্বশুর বাড়িতে ঘুমাতে যাবি? বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর অজয় বলে, না মা, আমি যাব না। আর সরি অঙ্কিতা, আমি তোমার সাথে তোমার মায়ের বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো না। পাড়া পড়শি যদি জানতে পারে তাহলে সত্যি আমার মান সম্মান আর থাকবে না, সবাই আমাকে নিয়ে খিল্লি করবে, আর আমি এটা চাই না। অজয়ের মুখে এমন কথা শুনে অঙ্কিতার খুব রাগ হয়, তাই সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এমন সময় অঙ্কিতার ছোট বোন মধুমিতা অঙ্কিতাকে ফোন করে। কিরে দিদি, আজকে রাত্রিবেলা তাহলে ঘুমাতে আসবি তো? বিয়ের আগে কি সুন্দর আমরা দুই বোন মজা করতাম বলতো, এখন আমি তোকে খুব মিস করি। অঙ্কিতা কাঁদতে কাঁদতে তার বোনকে সব ঘটনা বলে। আরে দিদি, তুই কাঁদিস না তো, তোর শ্বশুর বাড়ির লোকেরা খুব শয়তান, বিশেষ করে তোর শাশুড়ি মা। এদিকে ছেলে বৌমাকে এসি কিনতেও দেবে না, আবার তোকে আমাদের বাড়িতে আসতেও দেবে না। তুই এক কাজ কর, তুই প্রত্যেকদিন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। 4-5 মিনিটও তো সময় লাগবে না। বেকার বেকার তুই গরমে কষ্ট পাচ্ছিস, তোর কষ্ট তো কেউ বুঝতে চাইছে না। ছোট বোনের কথা শুনে অঙ্কিতার বেশ ভালো লাগে, তাই সেদিন থেকে অঙ্কিতা লুকিয়ে লুকিয়ে প্রত্যেক দিন মায়ের বাড়িতে গিয়ে এসি রুমে ঘুমাতে শুরু করে। কিন্তু একদিন অঙ্কিতার ননদ অঙ্কিতাকে মাঝরাতে বাড়ি থেকে বের হতে দেখে ফেলে, তাই সে তার বৌদির উপর নজর রাখতে শুরু করে দেয়। এমনই একদিন রাত্রিবেলা অঙ্কিতা যখন মায়ের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরোয়, রুমি তখনই তার পিছু নিতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর অঙ্কিতা যখন নিজের মায়ের বাড়িতে প্রবেশ করবে এমন সময়, বৌদি, তুমি এত রাতে তোমার মায়ের বাড়িতে কি করতে এসেছো? আর তোমার হাতে ব্যাগের মধ্যে কি আছে? আমি কিন্তু এর আগেও তোমাকে দেখেছি, তুমি রাত্রিবেলায় ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ো। রুমি প্লিজ, তুমি শাশুড়ি মাকে কিছু বলবে না। তুমি তো জানো আমি গরমে এসি ছাড়া কিছুতেই ঘুমাতে পারি না, তাই আমি প্রত্যেকদিন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মায়ের বাড়িতে ঘুমাতে আসি। আর এই ব্যাগে তো আমার ফেভারিট বালিশ আছে, এই বালিশ ছাড়া রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না। ঠিক আছে, আমি একটা শর্তে মাকে কিছু বলবো না। আজ থেকে আমিও রাত্রিবেলা করে তোমার মায়ের বাড়িতে ঘুমাবো, কারণ গরমে আমিও আজকাল একদম ঘুমাতে পারছি না। ঠিক এমন সময় সেখানে রুমির ভাই
অর্থাৎ অঙ্কিতার ছোট দেওর এসে পৌঁছায়। ও এই ব্যাপার, আমি তো রুমিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে ওর পেছনে পেছনে এখানে এলাম। বৌদি, আমিও তাহলে আজ থেকে তোমার মায়ের বাড়িতে ঘুমাবো। তোমার মায়ের বাড়ির প্রত্যেকটা রুমে এসি আছে, তাই আমি তোমার ছোট ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়বো। আর তাছাড়া ওর সাথে আমার ভালো বন্ধুত্বও আছে। সাগরের কথা শেষ হতে না হতেই সেখানে হঠাৎ করে অজয় এসে পড়ে। ও তিনজন মিলে তাহলে প্রত্যেকদিন রাত্রেবেলা এই করছো? আমার তো হঠাৎ করে ঘুম ভাঙলো। অঙ্কিতাকে পাশে দেখতে না পেয়ে কেমন যেন সন্দেহ হচ্ছিল, তবে আমার সন্দেহ তো ঠিকই হয়েছিল। অঙ্কিতা নিশ্চয়ই মায়ের বাড়িতেই ঘুমোতে গেছে। যাক, আজকে তো ভীষণ গরম পড়েছে, আমারও কিছুতে ঘুম আসছে না, তাই আমরা সবাই আজকে তোমার মায়ের বাড়িতেই ঘুমাবো। এই শুনে অঙ্কিতা খুবই খুশি হয়। সেদিন থেকে অঙ্কিতা তার স্বামী, ননদ এবং দেওরকে নিয়ে রাত্রিবেলা করে মায়ের বাড়িতেই ঘুমাতে শুরু করে। কিন্তু একদিন মাঝরাতে হঠাৎ করে রঞ্জনা দেবী ভীষণই অসুস্থতা অনুভব করে। তার শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে আর বারে বারে বমি হয়। সেই সাথে তার খুবই শ্বাসকষ্ট হয়। কিন্তু সে যখন রাত্রিবেলা তার ছেলে মেয়ে এবং বৌমাকে ডাকতে যায়, তখন সে বাড়িতে কাউকেই খুঁজে পায় না। এত রাতে বাড়ির সবাই কোথায় গেল? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে যে করেই হোক হাসপাতালে নিয়ে যেতে হবে। এক কাজ করি, আমি বরং অজয়কে একবার ফোন করে দেখি ওরা কোথায় গেল। এই বলে রঞ্জনা দেবী অজয়কে ফোন করে নিজের শারীরিক অসুস্থতার কথা জানায়। আর তখনই একে একে অজয়, অঙ্কিতা, রুমি এবং সাগর বাড়িতে ফিরে এসে তাদের মাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু জানায় রঞ্জনা দেবীর হিটস্ট্রোক হয়েছে, তাই এই গরমের মধ্যে ডাক্তারবাবু তাকে এসিতে থাকার পরামর্শ দেয়। দু একদিন পর রঞ্জনা দেবী যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, তখন রঞ্জনা দেবী আসল ব্যাপারটা জানতে পারে। অজয়, তোমার পক্ষে তো একসাথে 4টে এসি কেনা সম্ভব নয়। তুমি বরং শুধুমাত্র মায়ের ঘরের জন্য একটা এসি কিনে নাও, তাহলে মায়ের আর শরীর খারাপ করবে না। কেন, একটা এসি কেনা হবে, আমি একা একা বাড়িতে থাকবো, আর তুমি সবাইকে নিয়ে তোমার মায়ের বাড়িতে রাত্রিবেলা করে ঘুমাতে যাবে? আমারই ভুল ছিল, আমি যদি বাড়িতে অন্তত 2টো এসি কিনতে বলতাম, তাহলে হয়তো তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলে এরকম কাজ করতে না। অজয়, তুই 2টো এসি কিনে নে বাবা। একটা এসি তোর ঘরে থাকবে আর একটা এসি আমার ঘরে থাকবে। রুমি আর সাগর বরং আমার ঘরেই ঘুমাবে, তাহলে তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুধু শুধু আমি রাগের বশে বৌমাকে কষ্ট দিতে গিয়ে এতদিন কষ্ট পেলাম, আর গরমের মধ্যে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। এই কথা শুনে অঙ্কিতা এবং অজয় খুবই খুশি হয়। অন্যদিকে রুমি এবং সাগরেরও মায়ের ঘরে ঘুমাতে কোনো অসুবিধা থাকে না, তাই 2-1 দিনের মধ্যেই অজয় বাড়িতে 2টো এসি কিনে নিয়ে আসে। এখন আর গরমের মধ্যে তাদের কারোরই কোনো কষ্ট হয় না, আর অঙ্কিতাকেও লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা মায়ের বাড়িতে গিয়ে ঘুমাতে হয় না। সে এখন শ্বশুর বাড়িতেই আরাম করে রাত্রিবেলা ঘুমাতে পারে। রিমি, প্রিয়াঙ্কা, মোনালি, কেয়া এবং পিঙ্কি 5 জন খুব ভালো বন্ধু ছিল। তারা 5 জনে একই স্কুলে পড়াশোনা করে। প্রত্যেক দিন তারা একই বেঞ্চে বসতো এবং একসঙ্গে পড়াশোনা করার পাশাপাশি খুব মজা করত। একদিন, এই যে তোমরা 5 জন, তোমাদের রোজ একই কথা বলতে হয় কেন? তোমাদের ক্লাসরুমের বেঞ্চগুলো ছোট ছোট, এক একটা বেঞ্চে 4 জনের বেশি সম্ভব না, আর তোমরা রোজ চাপাচাপি করে বসো কেন? এই ওঠো ওঠো, একজন ওঠো, যে লাস্টে এসেছো সে উঠে পরের বেঞ্চে বসো। ম্যাম, আমরা তো 5 জন একই সঙ্গে স্কুলে এসেছি আর 5 জন একই সঙ্গেই বসেছি। হ্যাঁ ম্যাডাম, তাহলে উঠতে হলে তো আমাদের 5 জনকেই উঠতে হবে। সে কি, একজনকে তো উঠতে হবে? এত কষ্ট করে ক্লাস করবে কিভাবে তোমরা? ম্যাডাম, আমাদের 5 জনের কোনো অসুবিধা হচ্ছে না ম্যাডাম। আমরা তো খুব রোগা রোগা, আর আমাদের বেঞ্চটা বাকি বেঞ্চের তুলনায় একটু বড় আছে। ম্যাডাম, আমরা 5 জনে খুব ভালো বন্ধু, আমরা কেউ উঠবো না এখান থেকে। আমরা রোজ অনেক সকাল সকাল স্কুলে আসি একসঙ্গে একই বেঞ্চে বসার জন্য। উফ, তোমাদের কথা শুনলেও হাসি পায়, আবার মাঝে মাঝে রাগও ধরে। কি আর বলবো, ঠিক আছে বসে পড়ো। সব সময় আমি এই 5 মূর্তিকে একসঙ্গেই দেখি। বসো বসো, বই খোলো সবাই। তারা 5 জনে একসঙ্গে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে টিফিন খাওয়া, গল্প করা, একসঙ্গে খেলাধুলা করা, আবার একসঙ্গে বাড়ি ফিরেও আসতো। তাদের বন্ধুত্বের সম্পর্ক খুবই গভীর ছিল। দেখতে দেখতে তারা বড় হয়ে ওঠে। এখন তারা একই কলেজে পড়াশোনা করে।
এই আমরা তো কলেজে ভর্তি হয়ে গেলাম, শুনেছি কলেজে উঠে ছেলেমেয়েরা খুব মজা করে, সিনেমা দেখতে যাই লুকিয়ে লুকিয়ে ক্লাস বাঙ্ক করে। চল না আমরাও একদিন সিনেমা দেখতে যাই। সিনেমা সিনেমা দেখতে যাবি? বাবারে বাবা, আমার বাড়ি থেকে ছাড়বে না, আমি যেতে পারবো না। কলেজে এলেই মা হাজারবার করে ফোন করতেই থাকে। আরে তুই কি ঢাকঢোল পিটিয়ে যাবি? তুই বাড়িতে বলতে যাবি কেন? কলেজের নাম করে যাবি, যাওয়ার ইচ্ছা নেই সেটা বল। আরে না রে, ইচ্ছা তো আছেই। ঠিক আছে তাই করব। ফেসে গেলে তোরা ম্যানেজ করিস কিন্তু। কি রে, তোরা যাবি তো? হ্যাঁ এরা যাবে, কিন্তু আমি যাব না, আমার কাছে একটা টাকাও নেই। তোরা যদি আমার টিকিটটা কেটে দিস তাহলে যাব। নে এর নাকে কাদা সরো, আজীবন টাকা নেই করেই শেষ হয়ে গেল। টাকা থাকবে কিভাবে? টাকা জমিয়ে জমিয়ে তো তুই মেকআপ কিনতেই ব্যস্ত। হ্যাঁ তো তুই মেকআপ করিস না নাকি? কোথাও যাওয়ার হলে তো আমার কাছে এসে বলিস আমাকে সাজিয়ে দে না রে, তখন তো বলিস না কিছু। আবার কলেজে এসে আমার ব্যাগ থেকে লিপস্টিক চুরি করেও লাগাস। এই তোরা থাম এবার, তাহলে আমরা কালকে কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যাচ্ছি ফাইনাল। আর মোনালি, তোর টিকিট কাটার টাকা আমরা 4 জন মিলে দিয়ে দেব। এই তোরা কিন্তু সবাই বেশি করে টাকা নিয়ে আসবি। ঠিক আছে, কিন্তু কি জামা পরে যাবি সেটা তো বল। চল আমরা 5 জন জিন্স টপ পরে যাই। কিছুদিন আগে আমরা যে সেম দেখতে টপ কিনেছিলাম না, ওটা পরে যাব। এই না না, আমি জিন্স টপ পরে যেতে পারবো না। মা আমাকে কলেজে কুর্তি আর চুড়িদার ছাড়া অন্য কিছু পরে আসতে দেয় না। জিন্স টপ পরে আসলে মা সন্দেহ করবে। তোর মায়ের তো আর কাজ নেই সন্দেহ করা ছাড়া। আমার বাড়িতে কোনো চাপ নেই, আমি বাড়িতে সত্যি কথা বলেই যাব। আর আমি জিন্স টপ পরেই যাব। আর হ্যাঁ, আমি কলেজ ব্যাগ নেব না, আমি ভ্যানিটি ব্যাগ নিয়ে যাব। তোরা কি নিবি? বাবা, আমি তো কলেজ ব্যাগ নিয়েই যাব। আর আমি সাজতেও পারবো না। তোরা তো মারাত্মক মেকআপ করবি আমি জানি। আমি নর্মাল যেমন কলেজে আসি তেমনই যাব। এভাবেই 5 বন্ধু সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে। পরের দিন তারা 5 বন্ধু কলেজে না গিয়ে সিনেমা দেখতে চলে যায়। বেশ মজা করে 5 বন্ধু সিনেমা দেখছিল। হঠাৎ করে প্রিয়াঙ্কার মা তাকে ফোন করে। প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়। এই আমার মা ফোন করছে, এবার কি হবে? আমি জানতাম আমি ফেসে যাব। হে উপরওয়ালা, আমাকে বাঁচাও। এই কি রে, কিছু বল না তোরা। টিফিনের সময় মা প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞাসা করে আমি খেয়েছি কিনা, আর এখন তো 1:30 বাজে। এক কাজ কর, চল বাইরে চল, সবাইকে যেতে হবে না। এই মোনালি, তুই চল আমার সঙ্গে, 3 জন গেলেই হবে। কেয়া আর পিঙ্কি তোরা বস, আমরা আসছি, দাঁড়া। প্রিয়াঙ্কা, রিমি ও মোনালি 3 জনে সিনেমা হলের বাইরে বেরিয়ে আসে। এই এবার কি করব বল না। ফোন কর, তোর মাকে ফোন কর। তুই নর্মাল ফোনে কথা বলবি, আর পাশ থেকে আমরা কথা বলবো। আমরা বোঝাবো যেন আমরা কলেজেই আছি, ঠিক আছে? হ্যালো মা। হ্যাঁ মা বলো। এই তো এখনই টিফিন খেলাম। না না, ফোন সাইলেন্ট ছিল বলে। এই প্রিয়াঙ্কা, আমার নোটবুকটা নিয়েছিলিস না তুই? কই আমার নোটবুকটা কোথায় রেখেছিস? তোর নোটবুক আমি কখন নিলাম? দূর গাধা, চুপ কর। এই রিমি, তোর নোটবুক আমার কাছে আছে, দিচ্ছি আয়। আর এই তোরা দুজনে ক্লাসে আয়, টিফিন আমার শেষ তো, এখনই ম্যাডাম আসবে। ঠিক আছে মা, রাখো তাহলে, আমার ক্লাস আছে। বাবারে বাবা, তোরা বাঁচালি, মা কিছু বুঝতে পারিনি। উফ শান্তি। চল চল, মুভি শেষ হয়ে যাবে না হলে। 5 বন্ধু মুভি দেখার পর পিৎজা হাট থেকে পিৎজা খায়। এই 700 টাকা বিল হয়েছে, দে সবাই 140 টাকা করে দে। দে তাড়াতাড়ি দে, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ এই নে, 150 টাকা আছে, 10 টাকা আর দিতে হবে না। যাওয়ার সময় আমার বাসের ভাড়াটা কেটে দিস। এই নে, আমার আর পিঙ্কির টাকা এক জায়গায় করে দিলাম। হ্যাঁ দে। আর মোনালি, তোর টাকা কোথায়? আমার টাকা? আমি তো আগেই বললাম আমার কাছে একটা টাকাও নেই। আমি টাকা কোথায় পাবো? তোরা নিয়ে এসেছিস আমাকে, এবার তোরাই বিল পে কর। এই মেয়েটা খুব শয়তান, খুব চালাক মেয়ে। ঠিক আছে, আমরা সবাই টাকা মিলিয়ে দিয়ে দিচ্ছি। এই সর্বনাশ করেছে, 15টা মিসড কল, মায়ের 10টা মিসড কল আর বাবার 5টা। আজকে আমি শেষ ভাই, কত দেরি হয়ে গেছে। এই আমি এলাম, কালকে যদি বেঁচে থাকি তাহলে কলেজে আসবো। সিনেমা দেখে ফিরে আসার পর কেয়া বাড়িতে খুব বকাবকি খায়, আর বাকি 4 জনের বাড়িতে সেরকম কোনো প্রবলেম হয়নি। এভাবেই সময় কাটতে থাকে। 5 বন্ধু সব সময় খুব মজা করত। একদিন
কি রে মোনালি, সব সময় ফোন আর ফোন, নতুন বয়ফ্রেন্ড পেয়ে আমাদের ভুলে গেলি তাই তো? কতবার করে বললাম যে রাস্তার ওই ফালতু ছেলেটাকে পাত্তা দিস না, তুই আমাদের কথা শুনেছিস? না রে, এমন বলিস না তোরা। রাজা খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে। তোরা বুঝবি না এসব, ছাড়। এই রাজা ফোন করছে, দাঁড়া কথা বলে আসছি। হ্যালো বেবি, বলো বাবু কেমন আছো? নতুন নতুন ভালোবাসা তো, এখন অনেক কিছুই হবে। বয়ফ্রেন্ড করে এর মাথাটা গেল সত্যি। মরবে একদিন, শিওর মরবে। পড়াশোনা তো একেবারে ডগে তুলেছে। হ্যাঁ রে, মেয়েটা একেবারে গোল্লাই গেছে, দিন রাত শুধু ফোনে কথা বলেই যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে বাকিদের মতো আমরা বয়ফ্রেন্ড জোটাবো না, সিঙ্গেল থাকবো। দেখলি তো সেই মোনালি কেমন পাল্টি খেলো, জানি না এর কি হবে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রবিবার ছিল, ছুটির দিনে সবাই যে যার মতো বাড়িতেই ছিল। রিমি বসে বসে টিভি দেখছিল। তখন সে দেখে যে মোনালির মা তাকে ফোন করছে। এ কি, মোনালির মা আমাকে ফোন করছে কেন? মোনালি কি তাহলে আমাদের বাড়ি আসার নাম করে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে? এবার কি করি? না না, ফোন ধরা যাবে না, আগে মোনালিকে ফোন করে দেখি। দূর, এই মেয়েটা ফোনও ধরছে না। প্রিয়াঙ্কা ফোন করছে। হ্যাঁ হ্যালো প্রিয়াঙ্কা, বল। এই মোনালির মা ফোন করছে আমাকে বারবার, কেন বলতো? কেসটা কি তুই জানিস? আমাকেও তো করছে। মোনালি নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে। তুই ফোন ধরেছিস? না রে, মাথা খারাপ। কি বলবো ফোন ধরে? ফোন ধরারই দরকার নেই, ছাড়। কি বলতে কি বলে ফেলবো। না রে, ফোনটা একবার ধরেই দেখি কি বলছে, না হলে মোনালি আরো ফেসে যাবে। হ্যালো, কে বলছেন? আমি মোনালির মা বলছি। কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? মোনালি কোথায়? সকালবেলা বলে বেরিয়েছে যে তোমাদের বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাবে। ও কাকিমা, আপনি? হ্যাঁ, মোনালি তো আমাদের বাড়িতেই আছে, মানে আমরা সবাই একসঙ্গেই আছি। পড়াশোনা করছিলাম তো মন দিয়ে, তাই ফোনটা ধরতে পারিনি। মোনালিও তো ফোন ধরছে না, কই দাও দেখি ওকে ফোনটা দাও। মোনালিকে দেব? মোনালি তো এখন বাথরুমে আছে কাকিমা। ওর আমাদের বাড়িতে এসে পেট খারাপ করেছে, বেচারি পড়তে পারছে না, বাথরুমেই বসে আছে। সে কি, সকালে তো ঠিক ছিল। ও বেরোলে আমার সঙ্গে কথা বলিয়ে দিও তো। আর তোমরা বাকি বন্ধুরা, রিমি, কেয়া, পিঙ্কি, তোমরা কি এক জায়গায় আছো সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে আছি। এই কেয়া, আমাকে এই প্রশ্নের উত্তরটা খুঁজে দে না। আচ্ছা কাকিমা, রাখছি, আমরা পড়ি তাহলে। না না, শোনো। হ্যালো হ্যালো। উফ, বাঁচলাম। এই মেয়েটাকে আজকে মেরেই ফেলবো। ফোনটা তুই ধর একবার। মোনালি অনেক দেরি করে বাড়ি আসলে তার মা তার উপরে খুব রেগে যায়। কি রে, কোথায় ছিলিস তুই? ফোন ধরছিলিস না কেন? কেন, কোথায় ছিলাম জানো না? কেয়াদের বাড়িতে গ্রুপ স্টাডি করতে গিয়েছিলাম। পড়ার সময় অত বিরক্ত করলে কিভাবে ফোন ধরবো বলো তো? কি হয়েছে? কি হয়েছে? সকালে যে বললি প্রিয়াঙ্কাদের বাড়িতে যাবি, এখন বলছিস কেয়াদের বাড়িতে ছিলিস? হ্যাঁ, আসলে প্রিয়াঙ্কাদের বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিয়াঙ্কা বাড়ি নেই বলে কেয়াদের বাড়িতে গিয়েছিলাম, বুঝলে? তোমার বিশ্বাস না হলে কেয়াকে ফোন করো। দাঁড়া, আজকে আমি তোর 12টা বাজাবো। দে কেয়ার নাম্বারটা দে। হ্যালো কেয়া, আমি মোনালির মা বলছি। হ্যাঁ কাকিমণি, কেমন আছেন বলুন। হ্যাঁ ভালো আছি। বলছি যে মোনালি কি তোমাদের বাড়িতে? হ্যাঁ কাকিমণি, মোনালি এখন আমাদের বাড়িতেই আছে। এই তো আমার সামনেই বসে আছে, আমরা পড়াশোনা করছি। ফাঁসিয়ে দিল মেয়েটা। আচ্ছা তাই নাকি? মোনালি তো এখন আমার সামনেও বসে আছে, তাহলে তোমার সামনে কি মোনালির ভূত আছে? এই কেলো করেছে। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। কেয়া ভয়ে ভয়ে ফোনটা কেটে দেয়। মোনালির মা খুব রেগে যায়। মোনালি, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। তুই মিথ্যাবাদী, আর তোর ওই 4 বন্ধুও মিথ্যাবাদী। না মা, মারবে না, শোনো, কথাটা শোনো একবার। মোনালির মা তাকে খুব মারধর করে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মোনালি কাঁদতে কাঁদতে কলেজে এসে বলে, এই তোরা জানিস, রাজা আমাকে ধোকা দিয়েছে। ও খুব বাজে ছেলে। ও এখন আমাকে ছেড়ে অন্য কাউকে জুটিয়েছে। আমার কি হবে এবার? আমি এবার কিভাবে বাঁচবো? ঠিক হয়েছে, আমি জানতাম এমনই হবে। ওই ফটকা বদমাস ছেলেটা এরকমই। ভালো হয়েছে ও তোকে ছেড়ে দিয়েছে,
না হলে তোর পড়াশোনাটা একেবারে গোল্লাই যাচ্ছিল। হ্যাঁ ঠিক, যা হয়েছে ভুলে যা। কিভাবে বাঁচবি মানে? আগে আমাদের সঙ্গে যেভাবে থাকতি সেভাবে থাকবি। সিঙ্গেল লাইফটাই বেস্ট। চল আজকে আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের এই 5 জনের মধ্যে কাউকেই কোনোদিনই আর আসতে দেব না, আমাদের বিয়ের আগে পর্যন্ত। হ্যাঁ রে, তোরা ঠিকই বলতিস, আমার ভুল ছিল। ওর জন্য আমি বাড়িতে কত মার খেয়েছি, আর ও আমাকে ধোকা দিল। সিঙ্গেল লাইফটাই বেস্ট ছিল। তোরাই আমার সব, আমার আর কাউকে লাগবে না। হ্যাঁ নে, আর কাঁদিস না, চুপ কর এবার। যা হয়েছে ভুলে যা। তোর ব্রেকআপ হয়েছে তাই আজকে আমরা পার্টি করব। হ্যাঁ, যা হয়েছে বাদ দে এবার। আমরা সবাই পড়াশোনায় মন দিই, চল আগে ক্যারিয়ার গড়ি, তারপর লাইফ পার্টনার। এভাবেই তারা 5 বন্ধু আবারও আগের মতো একই সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।